হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের দেখাবো ঢাকার রূপগঞ্জের ঐতিহ্যবাহী গরুর গোশতের মেজবানি রান্নার একটি রেসিপি। আর এই রেসিপিটা এত মজার রান্না, একবার যদি আপনারা রান্না করে খান, আমার বিশ্বাস এটার প্রেমে আপনারা নিজেই পড়ে যাবেন। আমি নিজেই তো এটা রান্না দেখে বা বা করার সময় আমার জিভে একদম জল চলে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা। প্রথমেই আমরা চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম, বড় চায়ে পাতিলটা বসিয়েছি। আর কড়াই পাতিলটা বসিয়ে এখানে আমরা পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। আর আজকের এই রূপগঞ্জের ঐতিহ্যবাহী গরুর গোশতের মেজবানিটা রান্না করছে তোমাদের ভাইয়া। আর ওনার হাতের রান্না কিন্তু অনেক টেস্ট, আর এই মেজবানিটা কিন্তু ওনার হাতের অনেক মজার। যখনই আমাদের কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হয়, ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু উনি এই গরুর গোশতের মেজবানিটা রান্না করে। আর দেখতেই পাচ্ছেন আমরা এখানে সয়াবিন তেলের পরিমাণ ছিল 2 কেজি, আর 1 কেজি পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে তারপর কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর উনি কিন্তু বড় ড্যাগের রান্নাগুলো খুবই মজাদার আর ইয়ামি করে। ওনার হাতের রান্না খেতেও আমাদের কাছে ভীষণ মজাদার লাগে। এই জন্য কিন্তু উনিই রান্না করছে। আমরা দুষ্টুমি করে ওনাকে সহকারে ভিডিও করছিলাম, বলছে আমাকে ভিডিও করার দরকার নেই। তারপরে কিন্তু আমরা ওনাকেও ভিডিও করে নিয়েছি। আর ওনার হাতের রান্না অনেক মজার হয়। আর এখন আমরা দিয়ে দিলাম গোটা কয়েক গরম মশলা। আর উনি কিন্তু আমার রান্না শেখার বলতে পারেন, আমার যেই রকমের রান্নাগুলো এখন আমি করি আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার শেখা। উনি অনেক সুন্দর রান্না করে, উনি একদম রান্নায় পারদর্শী বললেই পারা যায়। আমার একটা ছোট ননদ ছিল, ও মারা গেছে, ওর হাতের রান্নাও অনেক ভালো ছিল। হ্যাঁ, তাদের কাছ থেকে আমার রান্নাটা একদম শেখা। আজ এখন দিয়ে দিল পরিমাণ মতো আদা রসুন বাটা। কথার ফাঁকে ফাঁকে কিন্তু কাজটাও হচ্ছে, আমরা কথাগুলো বলছি। আর আপনারা কিন্তু আমার ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু রান্নার ভিডিওটা শিখতে পারবেন না। আর এখানে কিন্তু গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছে। আর গরম মশলা বাটাতে কি কি ছিল সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এলাচ, দারচিনি, লং, তারপরে নাকফুলের মতো যে মশলাটা থাকে, আর জিরা, সব কিছু একসাথে তারপরে আমরা বেটে নিয়েছি। আর এখন গরম মশলা আদা রসুনটা দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার জন্য উনি অল্প কিছুটা পানি দিয়ে এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে, যাতে পেঁয়াজের সাথে মশলাটা একদম মিশে যায়। এখানে প্রায় 20 কেজির মতো গরুর মাংস ছিল, এই জন্য কিন্তু উনি ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো হলুদের ফাঁকি, পরিমাণ মতো মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছে। আর এই মেজবানি রান্নাতে কিন্তু গরুর মাংসটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এখন পরিমাণ মতো কিন্তু আগে হলুদের ফাঁকি দিয়েছে, এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছে মরিচের ফাঁকি। আরেকটা কথা মাঝখান দিয়ে বলে দিই, ওনাদের ফ্যামিলিতে অনেকেই কিন্তু বাবুর্চি, আমার চাচা শ্বশুর বাবুর্চি, আমার দাদা শ্বশুর বাবুর্চি, আর নাতিন যেহেতু এখন কিন্তু এদের ফ্যামিলিতে সবই বাবুর্চি। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডও কিন্তু বাবুর্চি থেকেও বংশের একটা রেওয়াজ যেটাকে বলা হয় সেটাকে ধরে রাখার জন্য উনিও কিন্তু একদম বাবুর্চির মতোই মনে হয়। এদের কাছ থেকে এর রান্নাটা বেশি টেস্ট হয়। আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু পারদর্শী আমাদের রান্না বাড়াতে। আমার শাশুড়ি রান্না বাড়ায় খুব ভালো, আমার দেবররা, আমার ননদরা, এবং কি আমি, এখন আমার হাজব্যান্ড, সবাই কি বলবো, সবাই কিন্তু রান্নাবাড়িতে অনেক ভালো। এই সাথে ফাঁক ফাঁক কিন্তু আমরা হলুদ মরিচটা দিয়ে পরিমাণ মতো পানিটাও দিয়ে দিয়েছি। আপনার ভাইয়ের কাছে মনে হচ্ছিল হলুদ আর মরিচটা একটু কম পড়েছে 20 কেজি মাংসর মাঝে, এজন্য কিন্তু উনি পরবর্তীতে হালকা আর একটু হলুদ মরিচ অ্যাড করে দিয়েছে। এখন মশলাটা যখন পুরো মতো কষানো হয়ে গেছে, এখানে কিছুটা টেস্টি সল্ট দিয়ে দিয়েছে। টেস্টি সল্টটা কিন্তু দিতে হবে গরুর মাংস মেজবানিটা রান্না করার জন্য। এখানে আমরা কি কি মশলা ব্যবহার করছি সব কিন্তু ইট ইজ এট আপনাদের বলে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধার্থে আপনারা সুন্দর করে একদম বুঝে তারপরে রান্নাটা করতে পারেন। আর মশলাটা একদম ফাইনালি যখন কষানো হয়ে গেছে, তখন কিন্তু গরুর মাংসগুলো পাতিলে ঢেলে দিচ্ছি। কারণ আগেই বলেছি ওনার হাতের রান্না অনেক মজা। আর আমাদের রূপগঞ্জের ঐতিহ্যবাহী রান্না হলো এই গরুর গোশতের মেজবানি। এই ঢাকা রূপগঞ্জে এই রান্না আমার হাজব্যান্ড, জানি না কার হাতের কেমন হয়, আমার হাজব্যান্ডের হাতের ইউ আর বেস্ট গরুর গোশতের মেজবানি। একবার যদি আপনারা খান, এটার প্রেমে পড়ে যাবেন। আপনারা যদি আমাদের টিপসটা ফলো করে এই গরুর গোশতের মেজবানিটা রান্না করেন, আমার বিশ্বাস আপনারা শুধু সারা জীবন খাবেন আর তারিফ করবেন যে এত সহজে এত মজার রেসিপি
আপু শেয়ার করেছে। আপনারা কিন্তু একবার হলো আমাদের এই গরুর গোশতের মেজবানিটা রান্না করে খেয়ে দেখবেন। আর এখন কিন্তু আমার কথার ফাঁকে ফাঁকে উনি আদা রসুনটা দেওয়ার পর মশলাটা যখন কষানো হয়ে গেছে গরুর মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে, যাতে মশলার সাথে গরুর মাংসটা সুন্দর করে মিলিয়ে যায়। আর এই মাংসটা কিন্তু রান্নার পরও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে, কি আর বলবো, সেটা তো আপনারা দেখতেই আছেন। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উনি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছে যাতে নিচ থেকে নেগে না যায়, কারণ হলো নিচে থেকে পানি উঠে লেগে গেলে তারপরে কিন্তু তরকারিটাকে পুরো একটা ভাপ চলে আসবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপর ঢাকনাটা তুলে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। আর বেশিরভাগ কিন্তু রান্না করছে নলি। আমি যেহেতু আপনাদের ভাইয়ের কাছে আবদার করেছিলাম আমাকে নলি রান্না করে খাওয়ার জন্য, উনি কিন্তু আজকে তাই আমার জন্য বড় বড় নলিগুলোই বেশিরভাগ নিয়ে আসছে মেজবানি গুছতে, যাতে আমরা নলিটা খেতে পারি। আমি আর আমার ছেলে দুজনেই কিন্তু নলি লাভার, এজন্য কিন্তু উনি নলিগুলোর সাথে গরুর মাংসটা পরিমাণটা বাড়িয়ে নিয়ে তারপর এসেছে। এখন দিয়ে দিলাম সাদা সর্ষে আর বাদাম বাটা। এই মেজবানি রান্নাতে কি কি লাগবে সেটা কিন্তু একদম শেয়ার করছে। আর একটু পরিমাণ মতো আমরা কিন্তু জায়ফলটা দিয়ে দিয়েছি। জায়ফলটা দেওয়ার কারণ হলো স্মেলটাও ভালো আসবে আর গরুর মাংসটা একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এই কারণে কিন্তু আমরা একটু এখন কিন্তু দেখছেন নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। আর মোটামুটি একদম গোস্তটা যে কত পরিমাণ কষিয়ে নিচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। মানে তরকারিতে প্রচুর পরিমাণ ধোয়া ছিল, ধোয়ার কারণে তরকারিতে কিন্তু দেখা যাচ্ছে না। আর এখানে দেখতেই পাচ্ছেন তরকারিটা কত মাশাআল্লাহ কতটা যে লোভনীয় কালার হয়েছে সেটা দেখেই জিভে জল চলে আসার মতো একটা কথা। মানে একদম কিভাবে বলবো আপনাদের, উনি কিন্তু এক্সট্রা কোনো এখানে পানি ব্যবহার করেনি। মাংস থেকে যে পানিটা উঠেছিল ওই পানি দিয়ে কিন্তু উনি মাংসটা রান্না করছে। আর প্রচুর পরিমাণ কিন্তু ধোঁয়া উঠছিল, ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না। মানে তরকারিতে ধোঁয়া উঠবে এটাই স্বাভাবিক, কারণ যে বড় চুলায় রান্না করলে কিন্তু এমনিতেও তরকারিতে প্রচুর পরিমাণ ধোঁয়া ওঠে। আর আমরা কিন্তু মাঝখান থেকে উনি কিন্তু নাড়াচাড়াটা দিয়ে দিচ্ছে যাতে নিচে থেকে না লেগে যায়। আর দেখতেই পাচ্ছেন ধোয়ার কারণে মানে মানে গোস্তের যে কালারটাই বোঝা যাচ্ছে না। আর এখন কিন্তু মাশাআল্লাহ গোস্তের কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা যে লোভনীয় হয়েছে। এখনও কিন্তু মাংসটা পুরো মতো কষানো হয়নি, ইনি কিন্তু লাড়াচাড়া দিচ্ছে। আর মোটামুটি আমাদের মাংসটা যখন অল্প অনেকক্ষণ কষানো হয়ে যাবে তখন আমরা কিন্তু এখানে কি কি ব্যবহার করব সেটাও আপনাদের শেয়ার করব। না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমরা কি কি ব্যবহার করেছি এই রূপগঞ্জের ঐতিহ্যবাহী মেজবানি রান্নাটা। আপনারা কিন্তু একবার হলো এই গোস্তটা ট্রাই করে দেখবেন। আর এখন দিয়ে দিচ্ছে উনি পরিমাণ মতো পানি। যতটুকু পানি দিলে একদম মাংসটা পরিমাণ মানে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে অতটুকু পানি উনি ব্যবহার করছে। কারণ হলো উনি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করবে না, এজন্য কিন্তু অল্প কিছু পানি দিয়েছে মাংস থেকে যে পানিটা উঠেছে। তারপর কিন্তু উনি একটা মগ দিয়ে হালকা হালকা করে 2 মগের মতো পানি দিয়ে তারপরে দিয়ে দিয়েছে, যাতে আর কোনো এক্সট্রা পানি দিতে হয় না। যেহেতু নলিগুলো বড় বড় ছিল এই জন্য কিন্তু পানির পরিমাণটা অল্পই দিয়েছে। তারপরও কিন্তু মানে 20 কেজি গোস্তের পরিমাণে পানিটা কিন্তু একদম অল্প দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিবে। মাংসটা যে একদম হয়ে হয়ে আসবে তখন আমরা দিয়ে দিচ্ছি টমেটো সসটা। আর এই মেজবানি রান্নাতে কিন্তু টমেটো সসের মানে একদম তুলনা নেই। তো টমেটো সসটা দেওয়ার কারণে দেখবেন এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে আমার টিপসগুলো ফলো করে মজাদার এই রূপগঞ্জের ঐতিহ্যবাহী মেজবানি রান্নাটা রান্না করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবনত নাড়তে আসি। আর প্রচুর পরিমাণ ধোয়ার কারণে হয়তো বা তরকারিটা একদম দেখাই যাচ্ছে না, সেটা তো আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। আর দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিয়েও আমরা যে সময় তরকারিটা 99% হয়ে এসেছে তখন কিন্তু আমরা কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আগে থেকে কাঁচামরিচটা দিয়ে দিবেন না, তাহলে একদম ভেঙে চুরে নরম হয়ে যাবে। আর এভাবে কাঁচামরিচটা দিলে দেখবেন ভাঙবে কম, স্মেলটা আসবে দারুণ। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কাঁচামরিচটা দিয়ে আবারও একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। আর উনি বলছে দেখতে পাচ্ছিস নলিটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে মাংসগুলো সব আলাদা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা।
আপনারা যদি চান রূপগঞ্জের এই ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসটা আমার টিপসগুলো ফলো করলে মজাদার এই রান্নাটা আপনারাও কিন্তু রান্না করতে পারেন। আর দেখতে পাচ্ছেন হাড় থেকে একদম মাংসগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। আর যখন মাংসটা একদম হয়ে এসেছে তখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার ফাঁকি দিয়ে তারপর আমরা কিন্তু এখানে 2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। গুঁড়ো দুধের ভিডিওটা আমাদের কেটে গেছে, সেটা আপনাদের কিভাবে আর দেখাবো। আর এখন কিন্তু ফাইনালি আমাদের রান্নাটা একদম কমপ্লিট। আমরা চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি আর নামিয়ে আমরা 10-15 মিনিট এভাবেই রেখে দিয়েছি যাতে মাংসটা একটু নরম হয়। আর মাশাল্লাহ ফাইনালি লুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা যে লোভনীয় হয়েছে। একবার যদি এভাবে রূপগঞ্জের ঐতিহ্যবাহী মেজবানিটা আপনারা রান্না করে খান, আমার বিশ্বাস এটার প্রেমে আপনারা নিজেরাই পড়ে যাবেন। কারণ এতটা লোভনীয় হয়েছিল কি আর বলবো। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই ঐতিহ্যবাহী রূপগঞ্জের মেজবানি গরুর মাংসটা। আর দেখতেই পাচ্ছেন চারপাশে খালি নলি আর নলি। হাত দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, নলির সাইজগুলো কিন্তু অনেকটা বড় বড়। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।